জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারক, জয় অশ্বিনী। আজকে আমি আলোচনা করব হচ্ছে নিঃস্বার্থ অর্থদান বলে একটি উপাখ্যান আছে শ্রী শ্রী হরিলীলামৃতে। সেই উপাখ্যানটি পড়ব, মানে গল্পটি বলবো, বলে তার নিরিখে বর্তমান মতুয়া সমাজ কোথায় দাঁড়িয়ে আছে, অতীতের মতুয়া সমাজ কিংবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কী করেছিলেন ভক্তদের জন্য, সেইটা আলোচনা করব। আমি একটা বিশেষ ব্যাপার ইদানিং দেখছি, আপনারাও সবাই দেখছেন যে আমাদের মতুয়া সমাজে যে সমস্ত বক্তারা বর্তমান সময়ে আলোচনা করছেন, এরা কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অধিকাংশ জায়গায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দ্বাদশ পাগলের এবং লীলামৃতে কি কি ভালো কাজ আছে, কি কি ভালো দিক আছে, সেই দিকগুলো কিন্তু আলোচনা করছে না করে অন্যান্য ধর্মের প্রতি কুৎসিত কদর্যতা তারা কোথার থেকে রেফারেন্স টেনে টেনে আনছে, এনে তারা কিন্তু আমাদের মতুয়া সমাজটাকে ধ্বংস করার একটা পথ তৈরি করে দিচ্ছে। এরা কিন্তু কোথাও ঠাকুরের ভালো কথা, ঠাকুরের নাম গুণগান, পাগলদের কথা, হরিনামৃতের যে সূক্ষ্ম সনাতন ধর্মবাদ, এটা আলোচনা করছে না। আমার উদ্দেশ্য হচ্ছে কি, আমার ঠাকুরের কথা আলোচনা করে মানুষকে প্রেমের পথে আনা, কখনো কোনো সমাজের মানুষকে এখান থেকে বিভেদের জায়গা, বিভেদের রাস্তা তৈরি করে না দেওয়া, যাতে অন্য ধর্মের লোকেরা না বলতে পারে যে এই ধর্মের ভিতরে শুধু পরনিন্দা, পরচর্চা, পরগ্লানি, এই সব নিংড়ে দেওয়ার ব্যাপার আছে। এটা নয়, কিন্তু আপনারা যারাই আলোচনা করেন না কেন, তারা এই দিকটা তুলে ধরুন, যে মতুয়া সমাজের ভালো দিকগুলো। তো চলুন সেই ব্যাপারটা আজকে আলোচনা করি। নিঃস্বার্থ অর্থদান, এখানে পড়ছি দেখুন। নিঃস্বার্থ অর্থদান। চাকুরি করিয়া ত্যাগ রসিক আসিল, হরিচাঁদ চিন্তা করি গৃহেতে রহিল। তিলছড়া গ্রামে তার সম্পত্তি যা ছিল, মালেকের রাজকর বাকি পড়ে গেল। বিষয় বিক্রয় হয় না রহে সম্পত্তি, জমিদার সঙ্গে নাহি হইল নিষ্পত্তি। মালেকের টাকা বাকি 750, তার মধ্যে অভাব হইল 200। সপ্তাহ মধ্যেতে ওই টাকা হবে দিতে, 200 টাকা না পারিলে, টাকা না পারিল মিলাইতে। রসিক বিপদাপন্ন তুচ্ছ অর্থ দায়, প্রভু হরিচাঁদ তাহা জানিল হৃদয়। গোলকে বলেন প্রভু হয়ে অবসন্ন, রসিক বিপদাপন্ন তুচ্ছ অর্থ জন্য। এখানে হচ্ছে রসিক বলে একজন তিলছড়া গ্রামের ভক্ত ছিল হরিচাঁদ ঠাকুরের। তিনি চাকরি করতেন, এখানে চাকরির উল্লেখ নেই। তো এই চাকরি ছেড়ে দিয়ে রসিক কিন্তু হরিচাঁদ ঠাকুরের কাছে চলে এসেছিলেন। চলে আসার জন্য কি হলো, তার যে তৎকালীন সময়ের যে জমিদাররা ছিল, তাদের তো রাজকর দিতে হতো প্রত্যেক গ্রামে যারা থাকতো। তো তিনি যখন চাকরি ছেড়ে দিয়ে সয় সম্পত্তি রেখে চলে এলেন হরিচাঁদ ঠাকুরের কাছে, তখন কিন্তু তার রাজকর বাকি পড়ে গেল। এই বাকি পড়ে যাওয়ার জন্য কি হলো, তার যে সম্পত্তি ছিল রসিকের, সেই সম্পত্তি কিন্তু বিক্রি হয়ে গেল। এবং কত টাকা বাকি পড়েছিল হচ্ছে 750 টাকা, অর্থাৎ 750 টাকা কিন্তু রসিকের জমিদারি খাজনা বাকি পড়েছিল। তো বাকি পড়ার পর রসিক তার সহায় সম্পত্তি বিক্রি করে দেখলো যে 550 টাকা হয়েছে।
550 টাকা হয়েছে, এতে তো হবে না। তার লাগবে কত? 750 টাকা, অর্থাৎ 200 টাকা কম হয়ে গেল তার কাছে। হয়ে যাওয়ার পরে যখন সে ঠাকুরের কাছে এলো, তখন কিন্তু তার মন বিষণ্ণ। এবার বলে না, ভক্তের ভগবান। ঠাকুর কিন্তু এই কথা বুঝতে পারলেন যে রসিকের মন কেন বিষণ্ণ, কারণ তার কাছে 200 টাকা কম পড়ে গেছে। তারপরে পড়ছি, দেখুন, 200 সপ্তাহ মধ্যেতে ওই টাকা হবে দিতে, 200 টাকা না পারিল মিলাইতে, রসিকে বিপদাপন্ন তুচ্ছ অর্থ দায়, প্রভু হরিচাঁদ তাহা জানিল হৃদয়, গোলকে বলেন প্রভু হয়ে অবসন্ন, রসিক বিপদাপন্ন তুচ্ছ অর্থ জন্য, গুরুচরণকে বলো এ কথা আমার, টাকা দিয়া দায় মুক্ত করহ তাহার। এইবার দেখুন, যখন ঠাকুর মনে বুঝলেন যে তার ভক্ত রসিক 200 টাকার জন্য বিপদাপন্ন, তখন তিনি গোলক পাগলকে বললেন যে গোলক, তুমি যাও, সামান্য তুচ্ছ 200 টাকার জন্য আমার ভক্ত রসিক বিপদাপন্ন, তার মন অবসন্ন, তুমি গুরুচাঁদকে অর্থাৎ গুরুচরণ অর্থাৎ গুরুচাঁদকে গিয়ে বলো ওই টাকা দিয়ে রসিকের দায় মুক্ত করে দিতে। দেখুন একটা ব্যাপার, আমরা যারা বর্তমান সময়ের মতুয়া হয়েছি, আমরা কি কখনোই কারুর পাশে এইভাবে দাঁড়ানোর কথা ভাবে? একজন মতুয়ার পাশে কি কখনো এইভাবে দাঁড়ায়? আমি তো দেখিনি আমার সমাজে যে একজন মতুয়ার পাশে, যার অবস্থা আছে, যার পরিস্থিতি আছে, একজন মানুষের পাশে। আমি তো মানে মতুয়াদের সহ্যই করতে পারে না। একজন মতুয়ার উপকার করা তো দূর, একজন মতুয়া আর একজন মতুয়াকে ঠিকঠাকভাবে সহ্যই করতে পারে না। এর বড় কারণ কি জানেন? আমাদেরও তো দল আছে, পাগলের দল। তো আমরা প্রতি বছরই ঠাকুরনগর যাই। তো এবারও ঠাকুরনগর গিয়েছিলাম, প্রতি বছর যাই দলের সঙ্গে। তো দলের সঙ্গে যখন যাই, দেখি অধিকাংশ সময় কিন্তু ঠাকুরনগরে যে মাতাম খোলা আছে না, সেখানে কিন্তু দেখি হরিভক্তরা, মতুয়ারা, তারা কিন্তু মারামারি করছে প্রচণ্ডভাবে। এক দলের মানুষ আর এক দলের মানুষকে মারামারি। এমন কোনো ঠাকুরনগরে একদিন যে বারুণী উৎসব হয়, সেখানে কিন্তু একজন মতুয়া আর একজন মতুয়ার মাথা ফাটিয়ে দিচ্ছে, ডাঙ্কার কাঠি দিয়ে বাড়ি দিয়ে, কাসরের যে কাঠি যেটা দিয়ে বাজাতে হয় সেটা দিয়ে কিন্তু মাথা ফাটিয়ে দিচ্ছে। এগুলোকে আপনারাও দেখবেন যে মাতাম খোলায় কিন্তু মারামারি হয় না এমন কোনো বছর নেই। যে এদের প্রতি এতটুকু সহনশীলতা নেই, একজন মতুয়া হয়ে আর একজন মতুয়া ভাইয়ের গায়ে হাত তুলব, এই ব্যাপারটা কিন্তু এদের ভিতরে, এই সহনশীলতা এখনও আমরা তৈরি করতে পারিনি আমাদের ভিতরে। তাহলে আমরা এখনও কি সেই বর্বর, সেই চণ্ডাল জাতিতে রয়ে যায়নি কোথাও গিয়ে? যে একজন মতুয়া ভাই, সেও তো আমার মতুয়া ভাই না? সে একটু চাপাচাপি তো হবেই, অত জন সমাগম যেখানে হয়। তাহলে আমরা কেন এটা করব? যে কিভাবে একজন মতুয়া হয়ে আর একজন মতুয়ার গায়ে হাত তোলে, তার মাথা ফাটিয়ে দেয়। একটা বাস্তব উদাহরণ বলি, যে আমরা এবার ঠাকুরনগর গেছি, আমি আর আমার কাকা একসঙ্গে যাওয়ার পরে যে আপনারা তো জানেন প্রচণ্ড ভিড় হয়। তো আমরা রাস্তার বাঁ সাইডে, তো আমাদের সাইড তো বাদিক থেকে যেতে পারছি না, বাদিক থেকে প্রচণ্ড ভিড়, বাদিক থেকে দুজন যাব। তো আমরা ভাবলাম কি রাস্তার ডান দিকটা একটু মানে একটু ফাঁকা আছে, ডান দিক দিয়ে যাই। তো আমাদের রাস্তা পার হতে হবে, বাদিক থেকে ডান সাইডে যেতে হবে। তো একটি দল যাচ্ছিল, তো আমি দলের যারা গোসাই ছিল তাদের কাছে করজনে বললাম যে বাবা, আমরা একটু আপনাদের এই মাঝখান দিয়ে একটু যাই, আমরা এদিক থেকে দুজন, আমি আর আমার কাকা। তো আমরা এই একটু পার হই, বুঝতেই তো পারছেন বাঁদিকে জ্যাম হয়ে গেছে, যেতে পারছি না। তো ডান দিকে যাই, তারা কিন্তু আমাদের যেতে দিল না। আমি বলছি, একটু করজোরে নিবেদন করছি, বাবা আমাদের একটু যেতে দিন।
তারা বললো, আর একটা কথা বললে কিন্তু তোমার ডাঙ্কার কাঠি দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেবো। তো দেখলেন একজন মতুয়াকে কোনোভাবেই সহযোগিতা করা তো দূরের কথা, তাদেরকে মানে হেনস্থা করা, তাদেরকে সহ্য না করা, তাদের মাথা ফাটিয়ে দেওয়া, তাদেরকে মাথা ফাটিয়ে দেয়, এইগুলো কিন্তু আমাদের বর্জন করতে হবে। দেখুন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তাদের সময়ে কি সুন্দর সুন্দর কাজ করে গেছে। আপনারা এগুলোকে নিয়ে ভাবুন না, যে একজন মানুষের পাশে একজন মানুষকে, এই যে আমরা সূক্ষ্ম সনাতন ধর্ম বলি না, যে হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছিলেন, সূক্ষ্ম সনাতন ধর্ম মানে কিন্তু শুধু ধর্মবাদ নয়, এই সংসারে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, জীব জীবের পাশে দাঁড়াবে, এইভাবেই না এই ধর্মের একটা প্রবর্তন, যে সংসারে কতভাবে ভালোবাসার জায়গা তৈরি করা যায়, প্রেমের জায়গা উত্থাপন করা যায়, সেগুলোকে বলেছে। এবার দেখুন তারপরে পড়ছি, টাকা দিয়া দায় মুক্ত করহ তাহার, পাগল বলিল বড় কর্তার নিকটে, রসিকেরে টাকা দিয়া বাঁচাও সংকটে। গুরুচাঁদ চলিল 200 টাকা লয়ে, গোলক পাগল টাকা সঙ্গে নিল বয়ে, টাকা দিয়া এলো সেই রসিকের ঠাই, দেখিয়া আশ্চর্য কার্য বিস্মিত সবাই। বুঝতে পারছেন, সেই তৎকালীন সময়ে 200 টাকা ঠাকুর বললেন যে রসিকরে দিয়ে দিতে। গুরুচরণ অর্থাৎ গুরুচাঁদ ঠাকুর 200 টাকা নিয়ে সঙ্গে নিয়ে গোলক পাগলের কাছে দিল। গোলক পাগল আর গুরুচাঁদ ঠাকুর কিন্তু চলে গেল রসিকের কাছে, গিয়ে সেই 200 টাকা কিন্তু রসিককে দিয়ে দিল। এটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে গেল। একটা ব্যাপার জানেন, যে আমরা সেই তৎকালীন সময়ে 200 টাকা মানে বুঝতে পারছেন, এখনকার সময়ে কোটি টাকার থেকেও বেশি মূল্য। 200 টাকা দিয়ে কিন্তু মানে তখনকার 200 টাকা দিয়ে কিন্তু একটা রাজ্যের অর্ধেক কিনে নেওয়া যেত, একটা জেলারও কিনে নেওয়া যেত। বুঝতে পারছেন, ওই টাকা ঠাকুর কিন্তু দিয়ে দিলেন তার এক ভক্তকে। আর বর্তমান সময়ে কি জানেন, আমরা যে বিভিন্ন দল করেছি না, বিভিন্ন দল, এই যে দলগত বিভাজন, একটি গ্রামে, আমারই ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামে আমাদের 5টি দল। বুঝতে পারছেন, যে কি সাংঘাতিক একটা বিভাজন, মানে মতুয়াদেরকে সহ্য করতে পারে না, মতুয়াদের সুন্দরভাবে তাদেরকে ভালোবেসে আপন ভেবে এখনও ভাবতেই পারে না যে একজন ঠাকুরের ভক্ত, সেও আমার ভাই, তার পাশেও। আমি তো সাধারণভাবে দেখি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, যে দলপতিদের, বিশেষ করে এই দলপতিরা সামান্য যে জরিমানা নেয়, গুরুচাঁদ চাই করছে মানা, জরিমানা কেউ খেও না, এটা বলেছিলেন একটা গানে অশ্বিনী গোসাই। তো এই যে জরিমানা দেয় না বিভিন্ন দলপতিদের, তারা সেটা পর্যন্ত আত্মসাৎ করে নেয়। একটা গামছা, এই যে বিভিন্ন দলপতিদের একটা গামছা দেয়, সেটা তার মায়াও তারা ত্যাগ করতে পারে না। এটা কেন বলছি দেখুন, তারা প্রত্যেক দলপতি হয়েছে, তারা তো বিভিন্ন অনুষ্ঠানে যায়, একটা গামছা পেলো, কোনো একজন ভক্তকে দিয়ে দিতেই পারে, কিন্তু তারা সেটার মায়াও তো ত্যাগ করতে পারে না। একটা গ্রামে দেখবেন, আপনারা যারা মতুয়া, আপনাদের গ্রামে যেখানে একচেটিয়া মতুয়ার বসবাস, সেখানে মতুয়াদের পাশে দাঁড়ায় না, কোনো মতুয়ার উপকার করে না। আপনার গ্রামে যে অর্থবান মানুষ, একজন অসহায় মতুয়া বিপদে পড়বে, দেখবেন উল্টে আরও তার পিছনে কাঠি করার চেষ্টা করবে, তার দুর্বলতার দিকটা নিয়ে হেয় করার চেষ্টা করবে, তার পাশে কিন্তু দাঁড়াবে না। কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ এই মতাদর্শের বিরোধী ছিলেন। দেখেছেন যে তাদের সামর্থ্য আছে, তোমার সামর্থ্য আছে, তুমি কেন একজন তোমার মতুয়া ভাইয়ের পাশে দাঁড়াবে না? তুমি কেন দাঁড়াবে না? যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তো নাই দিতে পারতেন, যে রসিক বিপদে পড়েছে তিলছড়া গ্রামে, তো আমার কি যায় আসে, আমি কেন 200 টাকা খরচ করতে যাব তার পিছনে বাবা? কিন্তু সেটা করলেন না। গুরুচাঁদ ঠাকুরকে দিলেন, টাকা দিতে বললেন, গুরুচাঁদ ঠাকুরকে গিয়ে বললেন গোলক পাগল আর গুরুচাঁদ ঠাকুর কিন্তু গিয়ে রসিককে 200 টাকা দিয়ে আসলেন। বুঝতে পারছেন কত বড় আত্মত্যাগের জায়গা, কত বড় ভালো দিক আমাদের এই মতুয়া সমাজে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর করে গেছিলেন। কিন্তু আমরা সেই দিকটা তুলেও ধরছি না, সেই দিকটা খেতেও পারছি না। তারপরে শুনুন, রসিক বলেন মহাপ্রভু অন্তর্যামী,
তার কৃপা বলে এ বিপদ মুক্ত আমি। ক্ষণমাত্র করিলেন প্রেম আলাপন, টাকা দিয়া গৃহেতে আসিল দুইজন। তার মানে দেখেছেন। তারপরে একটু পড়ি। এই টাকা নেওয়া দেওয়া অর্থ বোঝা ভার, দিলেও না নিলেও না চাহিল না আর। গোলকনাথের মন বুঝিল গোলক, শ্রীহরি লীলামৃত রচিল তারক। দেখলেন যে ঠাকুরের ভগবান কেমন হয়, গুরুচাঁদ ঠাকুর কতটা মহান ছিলেন। তিনি গিয়ে প্রেমের আলাপ করলেন। এই প্রেম শব্দটা আপনারা বারবার দেখবেন হরিলীলামৃতে। হরিলীলামৃত শুরু হচ্ছে কি দিয়ে? হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভাণ্ডার। প্রেম, সমস্ত জায়গায় শুধু প্রেম প্রেম প্রেম। প্রেম ছাড়া জীবের মুক্তি নেই। তো এখানে গিয়ে গুরুচাঁদ ঠাকুর কী করলেন? কিচ্ছু বললেন না গোলককে, টাকা দেওয়ারও কথা বললেন না ফিরিয়ে। টাকা এখানে কি বললেন? যে দিলেও না নিলেও না চাহিলে না আর। দেখেছেন রবীন্দ্রনাথ একটা তার শেষের কবিতার একটা কবিতা ছিল, সেখানে একটা লাইন ছিল রবীন্দ্রনাথের, তোমারে যা দিয়েছি সে তোমারই দান, গ্রহণ করেছে যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। তার মানে কি? আজকে রসিককে যা দিল ঠাকুর, দিলেও না, অর্থাৎ সে তো ঠাকুরেরই ধন, ঠাকুরেরই ধন তার এক ভক্তকে দিলেন। সেটা কি? সেটা ভক্তেরই জিনিস, ভক্তের কাছেই ফিরিয়ে দিলেন। তো দিলেও না নিলেও না চাহিল না আর। এবং গুরুচাঁদ ঠাকুর বললেন না, বাবা রসিক তুমি এই টাকা আবার ফিরিয়ে দিও। বুঝলেন? গোলকের নাথ মন বুঝিল গোলক, গোলকের নাথের মন বুঝিল গোলক। তখন গোলক পাগল বুঝতে পারলেন যে ঠাকুরের কি মন, ঠাকুরের কি দয়া। আর আজকে আমরা কি করি জানেন? আমরা একদল মতুয়া সমাজ, মতুয়া সমাজে এটা কিন্তু একটা ভীষণ একটা ভয়ঙ্কর দিক নিচ্ছে যত দিন যাচ্ছে। একদল মতুয়া আরেক দল মতুয়া সমাজকে কিন্তু গুরুবাদন নামে লুটে খাচ্ছে। দেখেছেন কিভাবে লুটছে? আপনারা যারা দীক্ষা নেন, আপনারা যারাই করুন না কেন, অধিকাংশ গুরুরা কিন্তু এরা নব্য একটা ব্রাহ্মণ্যবাদ সৃষ্টি করছে। যারা একটু সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা আর একদল মতুয়াকে উপকার করা তো দূরের, তারা লুটে খাওয়ার রাস্তা তৈরি করছে গুরুবাদের নামে, দীক্ষা দেওয়ার নামে। আমি তো দেখেছি বিভিন্ন গুরুরা তাদের ভক্তদের হয়তো সারা বছর সে চাষবাস করে, আমাদের সমাজটা তো এখনও অর্থনৈতিক দিক থেকে এখনও উন্নত হচ্ছে, কিন্তু সবাই তো চাকরি বাকরি করে না। কিন্তু একজন কৃষক ভক্ত সে ধরো দীক্ষা নিয়েছে, তার কাছ থেকেও কিন্তু পয়সা নিচ্ছে। এবং আমি এখন তো দেখাই যাচ্ছে যে পাগলের দল করে করে বিভিন্ন পাগলরাও ভক্তের বাড়িতে যাচ্ছে, টাকা নিচ্ছে। কিন্তু এই অশ্বিনী গোসাই একটা গানে বলেছিল, গুরুচাঁদটাই করছে মানা, জরিমানা কেউ কেউ না। কিন্তু এই যে আপনারা কিন্তু কেউ রাগ করবেন না, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কি ভেবেছিলেন, আর আপনারা নিজেরাও বিচার করে দেখুন এখন কি হচ্ছে। আমার কথাগুলো একটু সুস্থ জায়গায় ভাবনা দিয়ে বিচার করে দেখবেন যে এই যে মতুয়াবাদের নামে কি মারাত্মক ভণ্ডামির জায়গা তৈরি হচ্ছে। এই যে সহজ সরল সুন্দর পথটি তারা মতুয়াবাদের নামে কিভাবে ধ্বংস করছে। পাগল বিজয় সরকার বলেছিলেন, দেখুন পাগল বিজয় সরকার, যে কলির জীবে দিতে পারের পথ, ওরা কান্দি সহজ সরল মত, পথের পারে হরিনামের রথে উঠল মৃত্যুঞ্জয় দশরথ, গোলক তারক মহানন্দ এককালে। তাহলে এই সুন্দর পথে যে পথ চাই, সহজ সরল পথ, এখানে কোনো বিভাজন নেই, কোনো বিভেদ নেই, মন্ত্রতন্ত্র থাকবে না, মন্ত্রতন্ত্র দীক্ষা শিক্ষা কোপনির ঝুলি। তারক গোসাই বলেছিলেন, যদি ধরবি কি পাগলের বলি, তোরা কি প্রেম করিবি পাগল হবি, ধরবি কি পাগলের বলি। তো এই জায়গাটা ছিল মতুয়া সমাজের অতীতে। কিন্তু বর্তমান সময়ে আমরা হিংসা, নিন্দা, পরচর্চা, ভালো কথা না বলা, অশ্বিনী গোসাইও কিন্তু তৎকালীন সময় এই মতবাদের বিরোধিতা করেছিলেন। তার বিভিন্ন গানে বোঝা যায়, অনেক গান আছে। তো একটি গানে তিনি লিখেছিলেন, দেখুন, গানটি ধরে মাতাম দাও ভারী, ধুলায় দাও গড়াগড়ি, কাপটি মেরে ভাবটি ধরে ভাব দেখাও ভারী, নাহি প্রেম সম্বন্ধ লম্ফজম্প মিছিমিছি চুল জাগাও। আমরা কিন্তু বর্তমান সময় এই জায়গাটায় পৌঁছে যাচ্ছি, এবং আমরা শুধু পরনিন্দা, পরচর্চা, পরধর্মকে হিংসা করা,
আমাদের সমাজের যে ভালো কথা, আপনারা নীলামৃত পড়ুন, আপনারা গুরুচাঁদ চরিত্র সুধা পড়ুন। এইসব না বুঝতে পারলে আপনার বাড়িতে যারা পড়াশোনা করছে আপনাদের ছেলে মেয়েকে দিয়ে পড়ান, বুঝুন। এই গানগুলো পড়ুন, অশ্বিনী তারকের গান, শুধু প্রেমের কথা। সমস্ত জায়গায় হিংসা, নিন্দা, তমসাকে ছেড়ে দেওয়ার কথা বলছে। অশ্বিনী গোসাই আক্ষেপ করেছিলেন যে এসব দেখে একটা সময়, যে এসব কাণ্ড কারখানা দেখে ভালো লাগে না, দেখলে ভণ্ড ভাবুক, মারো চাবুক, পাঠাও ধরে জেলখানা, মহানন্দের বাণী শোনস্বনী, ভণ্ডা বেমাপ ছেড়ে দাও। তো অশ্বিনী গোসাইও কিন্তু তৎকালীন সময় বুঝেছিলেন যে একটা সময় গিয়ে হয়তো এটাই হবে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের এই সুন্দর পথটাকে আমরা নষ্ট করে ফেলছি দিন দিন। শুধু হিংসা, নিন্দা, পরচর্চা, ধর্মকে হিংসা করা। আজকে বৈষ্ণব সমাজকে বাদ দিলে হরিচাঁদের ঠাকুরের কোনো অস্তিত্ব থাকে না। গৌরাঙ্গ মহাপ্রভুকে অস্বীকার করলে হরিচাঁদ ঠাকুরের অস্তিত্ব থাকে না। রাম শ্রীকৃষ্ণকে অস্বীকার করলে হরিচাঁদ ঠাকুরের অস্তিত্ব থাকে না। তারক গোসাই বারবার বলে গেছেন সমস্ত জায়গায়। তাদের গানগুলো পড়ুন। আপনারা না পড়তে পারলে আপনাদের যে ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন তাদেরকে দিয়ে পড়ান না। বিভাজনটা কখনো মাথায় আনবেন না, কারণ হরিচাঁদ গুরুচাঁদের যে আদর্শ, তারক অশ্বিনীর যে আদর্শ, দশরথ মৃত্যুঞ্জয় মহানন্দের যে আদর্শ, সেটা পরস্পরকে আপন করে নেওয়ার আদর্শ, পরস্পরকে ভালোবাসার আদর্শ, পরস্পরকে প্রেম নিবেদনের আদর্শ, একজন আরেকজনের পাশে দাঁড়ানোর আদর্শ, কখনো হিংসা, নিন্দা আর আদর্শ নয়। আপনার গ্রামে, আপনার পাড়ায় যে মতুয়া ভাই অসহায় অবস্থায় আছে, যার পাশে দাঁড়ালে একটু সাশ্রয় হবে, তাকে যেভাবে হোক, টাকা দিয়ে হোক, তার পাশে দাঁড়িয়ে হোক, তাকে দুটো ভালো কথা বলে হোক, এইভাবে তাদের উপকার করুন না। তাদেরকে কখনো বিচ্ছিন্ন, বিভাজন করার চেষ্টা করবেন না। আপনারাও যান তো বিভিন্ন অনুষ্ঠানে, আমরাও যাই। আমরা গিয়ে তো দেখি বাইরের আমাদের পাড়ায় যেসব বৈষ্ণবেরা আছে তারা কত সুন্দর আমাদের সঙ্গে মিলেমিশে চলে, আমরা তাদের সঙ্গে মিলেমিশে চলি। অতীতে আমরা শুধু অতীত নিয়ে লাফাই যে অতীতে এটা করেছিল, আরে অতীতে আমাদের পূর্বপুরুষ তো চাষবাস করে গেতো, আজকে আমাদের সমাজ পড়াশোনা করা শিখতে পারছে, এটা অবশ্যই গুরুচাঁদ ঠাকুরের অবদান। অতীতে সবসময় যে নোংরামিটা হয়েছে বর্তমানে সেটা হবে, এটা কিন্তু ভাবার কোনো জায়গা নেই, অবকাশ থাকে না। কারণ কি বলুন তো, যে আজকে একটা সময় আমরা ভাঙা ঘরে থাকতাম, একটা সময় আমরা জঙ্গলে থাকতাম, কিন্তু এখন আমাদের বাড়িতে ছাদ হয়েছে, দুতলা দুতলা, এখন আমাদের গাড়ি বাড়ি, তাদের মতন করে পড়াশোনা, উচ্চ শিক্ষিত হচ্ছে আমাদের সমাজ। তো সব সময় কিন্তু পিছনটাকে তুলে ধরে আপনারা কখনো সামনে ভবিষ্যৎকে অন্ধকার করা, নোংরামি ছড়ানো উচিত নয়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারক, জয় অশ্বিনী। সকলেই ভালো থাকুন, নমস্কার। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই জয় হলি বল লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করুন, সকলের মাঝে ছড়িয়ে দিন। নমস্কার।